নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত তোমাদের সবাইকে আমাদের রাতের আড্ডার ইউটিউব চ্যানেলে। আমি আছি তোমাদের সাথে রিকু, আমার সাথে আছে আকাশ, সৌমেন, শান্তনু, শুভ। আজকে আমাদের মধ্যে শান্তনু একটা নতুন গল্প বলে শোনাবে। আমরা তার কাছে সেই গল্পটা শুনে নেব। আরেকটা কথা বন্ধুরা, যদি আমাদের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শান্তনুর কাছ থেকে গল্পটা শুনে নেওয়া যাক। শুরু হচ্ছে আজকের নতুন এপিসোড। শুভ সন্ধ্যা। আজকে যে গল্পটা আমি তোমাদেরকে বলে শোনাবো, সেই গল্পটা একটু কিরকম বলবো তোমাদেরকে একটু আগে ধারণা দিয়ে রাখি। হ্যাঁ। গল্পটা একটি ইমোশনাল গল্প। গল্পটা তাহলে শুরু করি। এক মধ্যবিত্ত পরিবারের ৪ জন মানুষ থাকতো। ৪ জন মানুষ কে? স্বামী-স্ত্রী এবং তাদের বাবা-মা। আমাদের এই ঘটনার শুরুটা হয় স্বামী-স্ত্রীটাকে নিয়ে। স্বামীর নাম ছিলেন অমর এবং তার ওয়াইফের নাম ছিল কণিকা। কণিকার সাথে যে অমরের বিয়ে হয়, বিয়েটা হয় তখন তার বয়স ২১ বছর মতো। তাদের বিয়ে হয়েছে ১ বছর প্রায় হয়ে গেছে তখন। কণিকার বর একটা বিস্কুট কোম্পানিতে কাজ করত। সে সকালবেলা কাজে যেত এবং রাতের বেলা কোম্পানি থেকে ফিরত। তার জেনারেল শিফটই ছিল সেই সময়টায়। হঠাৎই একদিন কণিকার বরের চাকরিটা চলে যায়। কোম্পানি থেকে বলা হয় যে আমরা কস্ট কাটিং করছি, সেহেতু আপনার চাকরিটা থাকছে না। আপনি ভালো কাজ করেন অবশ্যই, কিন্তু আমাদের যদি পরে এমপ্লয়ি দরকার পড়ে বা আমরা যদি পরের ফ্লোতে আসি, আবার কোনো সময় যদি এমপ্লয়ি রিকোয়ারমেন্ট হয়, তখন আমরা আপনাকে ডেকে নেব। সেই কারণে জেনে হঠাৎই তার চাকরিটা চলে যায়। এখানে বলে রাখা ভালো, অমরের পরিবারের শুধুমাত্র অমরই ছিল যে হচ্ছিল শুধুমাত্র সংসারের আয়দাতা। শুধুমাত্র সেই আয় করত, আর কেউ আয় করত না। অমরের মা, সে হচ্ছে তারা অমরের বাবা মার কারোরই খুব একটা বয়স হয়নি, কিন্তু তারা নিজেদের সংসারই শুধুমাত্র থাকতো। অমরের বাবা আগে একটা ব্যবসা করত, কিন্তু ব্যবসায় লস খাওয়ার দরুন তার সমস্ত কিছু পুঁজি সব শেষ হয়ে যায়, যথারীতি অমরের ঘাড়ে পড়ে যায় সংসারটা। তো অমর সেক্ষেত্রে একটু চাপেরই পড়ে যায় ঘাড়ের উপরে, যে আমার এত সংসারটা নষ্ট হয়ে সবে 1টা বছর হয়েছে, বিয়ে করেছি, চাকরিটা চলে গেছে যেহেতু। চাকরিটা চলে গেছে আমার। সেক্ষেত্রে তার একটুখানি মনে খুবই দুঃখ লাগে। সংসারটাকেও চালাতে হবে। যথারীতি সে খোঁজা শুরু করে নতুন জবের, কিন্তু আর কোনো খোঁজ পায় না সে। কোনো কাজের খোঁজ সেরকম পায় না। আর যেখানেই কাজে যায়, একটা জিনিসই ঘটে তার সাথে, যে না, আমাদের এখন ভ্যাকেন্সি নেই। আপনাদেরকে যদি আপনার দরকার পড়ে আমি আপনাকে বলে দিয়ে যাবো। আপনি আপনার সিভিটা ড্রপ করে যান। সে সেরকমভাবে সিভিটা ড্রপ করে যেত, কিন্তু কাউকে কোনো কল আসতো না। এরকমভাবে প্রায় প্রচুর চেষ্টা করার পরে তার ১-২ মাস কেটে যায়। এবার একটা মধ্যবিত্ত পরিবারের অল্প বিস্তারই টাকা তার পুঁজিতে থাকে জেনারেলি। তাদের সংসার চালাতে হচ্ছে, সংসার চালাচ্ছে তারা। সংসার চালানোর দরুন কিছু তো টাকা সেভিংসে থাকে। সেই সেভিংস ভাঙিয়ে তারা চলছিল। কিন্তু অমরের যে কোনো চাকরি-বাকরি হচ্ছে না এদিকে। খুবই চাপ যাচ্ছে তার মধ্যে দিয়ে। সে ভাবে যে না, আমার তো এইভাবে চলবে না। আমাকে তো আমার সংসারটাকে টেনে নিয়ে যেতে হবে। আর সে এতটা বড় হওয়ার পরে তার বাবাকেও বলতে পারে না যে, "বাবা, তুমি একটা কাজ-বাজ বা তোমাকে কোথাও একটা যাও।" আর তার বাবা বলেছিল যে, "বাবু, কোনো অসুবিধা নেই। তুই যা, চেষ্টা করে যা। আমি দেখছি, আমি কোথাও না কোথাও কাজে যাবো।" তখন অমর বলে যে, "দেখো বাবা, তুমি এতদিন ধরে আমাদেরকে সামলে এসছো। আমার এখন দায়িত্ব তোমাদেরকে দেখার। আমি চাই না তুমি কোথাও কাজে যাও। আমি যে করে হোক চালিয়ে নেব।" কিন্তু একটা পুরুষ মানুষ যেভাবে বলে অ্যাকচুয়ালি, কিন্তু তারও তো সেও তো মাথায় চাপ আছে তার। সে ভাবে যে না,
কিছু না কিছু তোমাকে করতেই হবে। আর বাবাকে কাজেও দেবেনি। তার বাবা বলা সত্ত্বেও তার বাবাকে কোথাও দেয় কাজে। আর তার বাবা তখন ছেলের কথাতে করে যে এমনকি এটাও বলে যে, "তোমার আস্তে, আস্তে বয়স হচ্ছে বাবা। তুমি কোথাও গেলে তোমার যদি কিছু হয়ে যায় আমার মনের ভুল হারিয়ে ফেলবো।" সে তো স্বাভাবিক। এই সময়টায় একটা যার চাকরি চলে গেছে। যথারীতি কি হয়, তার বাবা কোথাও কাজ-বাজ কিছু করে না এবং অমর ভাবে যে, "ঠিক আছে, যতদিন না আমার কাজের কোনো সন্ধান না আসছে, আমি তো সিভি ড্রপ করেই এসছি। যদি কোথা থেকে যতদিন না কাজ না আসছে, আমি মাঠে কাজ করব।" হয় না? মাঠে কারোর ধান কাটা, কারোর পাট কাটা বা কেউ দেখা গেল বলছে ধান ঝাড়া। কেউ বলল যে, "না আমার ক্ষেতটা একটু নিড়ুন দিয়ে দাও। একটু যে আগাছাগুলো মেরে দাও।" এরকম কাজ-বাজ চাষীদের সংসারটা চালানোর জন্য সংসার চালানোর করতে জন্য হতো। যা করতে হয়। টুকটাক কাজ আরকি। হ্যাঁ, টুকটাক কাজ শুরু করে। আর যাই হোক না কেন পেটগুলো তো চলবে, ৪ টে পেট। সেই হিসেবে সে সেই কাজে নামে। আর রাত্রিবেলার দিকে যদি কোথাও কোনো বাড়ি অনুষ্ঠান থাকতো, অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে গিয়ে ক্যাটারিং এর কাজ করে। কোথাও, কোথাও কফি মেশিন ভাড়া দিলে ক্যাটারিং বয়ের সাথে ওইসব নিয়েই থাকতো। এই করে, করে সে জীবনযাপন করতে থাকে। তখন একদিন অমরের বাবা তাকে বলে যে, "বাবু, তুই তো বাড়িতেই আছিস আর দিনের বেলা মাঠে ঘাটে কাজবাজে যাচ্ছিস। তোর মাও বাড়ি থাকে, বৌমাও বাড়িতে থাকে। বৌমা আমিও বাড়িতে আছি। তা আমি, বৌমা, মা আর তোর মা মিলে একটা গরু তো পুষতেই পারি। তুই মাঠে ঘাটে যাচ্ছিস, মাঠঘাট থেকে যা ঘাস পাবি নিয়ে আসবি, খড়কুটো যা পাবি নিয়ে আসবি। বাড়িতে রান্নাবান্না টুকটাক যা হোক, পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফ্যান জল খেয়েও মানুষ হয়ে যাবে। আর একটা সময় পরে কি আমরা কিছু টাকা হলেও পাবো।" যথারীতি এই কথাটাতে অমর রাজি হয়। কারণ বাবার আগের কথাটাতে সে যেহেতু রাজি হয়নি, বাবারও খারাপ লাগতে পারে। আর বাবাকেও সে প্রচুর ভালোবাসে। সে কি করে? যে বাবাকে বলে, "বাবা ঠিক আছে, কিছুদিন টাইম দাও আমাকে। একটা গরু কিনতে গেলেও তো টাকার ব্যাপার আছে। আমাদের কাছে তো সেরকম এখন টাকা নেই। আর আমরা যদি সেই টাকাটাও যা পুঁজি আছে এখন বর্তমানে সেটা যদি খরচা করে ফেলি তাহলে আমরা চলবো কি করে? তুমি আমাকে একটু টাইম দাও। আমি টাকা পয়সা জোগাড় করি। একটা গরু কিনবো আমরা।" কিছুদিন যাওয়ার পরে তা সে কি করে? কিছু টাকা অল্প, 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 অল্প করে জমানোর পরে একটা বাছুর তারা কেনে। ছোট গরুর বাছুর, মেয়ে বাছুরই কেনে। বাছুরটা আনার পরে অমরের বউ প্রায়, যেহেতু তার বয়সটাও অল্প, ২১ বছর মতো বয়স, আর তাদের কোনো সন্তানও হয়নি। সেহেতু তার মধ্যে একটা ছেলে মানুষীপনা হয় না? যে একটা মেয়ের মধ্যে, তা সেও তখন ওই বাছুরটাকে নিয়ে খুবই বাছুরটার সাথে না পুরো একদম মানে একেবারে বন্ধু হিসেবে মিশে যায়। যে বন্ধু, সকালবেলা খাওয়ানো, পড়ানো, ওকে মানে খাওয়ানো পড়ানো মিন্স তাকে সারাক্ষণ পরিচর্যার দায়িত্ব নেয় সে। তার বউয়ের নাম ছিল কণিকা। তো সে কণিকাই করতো ওই জিনিসটা। যে সকালবেলা খাওয়ানো, পড়ানো। তার মাও করতো, তার বাবাও করতো। মা-বাবা মাঝে সাঝে কোথা থেকে ডালপালা ভেঙে আনতো, একটু খাওয়াতো। এরকমভাবেই চলছিল। গরুটির নাম দেয় কণিকা পার্বতী। বাহ! সুন্দর একটা নাম। বেশ সুন্দর একটা নাম দেয় যে পার্বতী। যেহেতু শিবের শ্রীকৃষ্ণ এরকম একটা ব্যাপার নিয়ে সে তার পছন্দ হয়, সে নাম দেয় পার্বতী। যাই হোক, এইভাবে চলার পরে গরুটি আসার পর থেকে না তার বাড়িতে একটা টাকা পয়সা আসা আস্তে, আস্তে শুরু হয়। আস্তে, আস্তে টাকা পয়সা আসা শুরু হয়। কিরকম? গরুটি কিন্তু কোনো বাছুর যেহেতু কিছুই হয়নি, বাচ্চা এখনো। দুধ দেয় না, কিছু দেয় না। কিন্তু শুধু এভাবেই চলছে। তা কি হচ্ছে? অমরের বাবার কাছে ছোট, ছোট কিছু কাজ আসছে। কেউ বলছে যে, আ "আমার বাড়িতে আমি অ্যা নাইটি আছে, তুমি তোমার বৌমা সেলাই করবে।" ওই টুকটাক, টুকটাক ঘরের কাজ। অমরেরও খুব সুন্দর কাজের ফ্লো চলে আসে। দিনের বেলা প্রচুর খাটনি, ওই যে মাঠে কাজ করছে। রাতের বেলা প্রায় প্রতিদিনই তার ওই বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির কাজ শুরু হয়ে যায়। সে সেটা নিয়েই ব্যস্ত থাকে এবং আয় উপার্জন আস্তে, আস্তে বেড়ে যায়। এরই মধ্যে হঠাৎই একদিন অমরের ফোনে একটা ফোন আসে যে, "আমরা সেই বিস্কুট কোম্পানি থেকে ফোন করছি। তা
আমাদের কোম্পানিতে কিছু কোম্পানির লোক ছেড়ে দিয়েছে, ভ্যাকেন্সি আছে, তা তুমি কি ঢুকতে ইন্টারেস্টেড? তা অমর ভাবে যে হ্যাঁ, এই তো সুযোগ, আমি আবার তাহলে আমার সংসারটা আরও ভালোভাবে চলবে। সে কী করে, বিস্কুট কোম্পানিতে ঢুকে যায়, আবার সেই কোম্পানিতেই আসে, মানে রিজাইন করে। আবার রিজয়েন করে। একদম রিজয়েন করার পরে জিনিসটা ঘটে যে সেটা তখন কাজের ব্যস্ততা হয়ে যায়, এবং তখন তারা বলে যে তাহলে একটা কাজ করি, গরুটাকে বেচে দিই, কারণ যেহেতু এখন আর আমি তো মাঠঘাট থেকে তো ঘাস পাতা কিছু আনতেই পারছি না, তাহলে গরুটা খাবে কি? তখন অমরের বাবা মা দুজনেই বলে যে দেখ, গরুটা আসার পর থেকে আমাদের কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, তা আমি চাই না যে, আমরা কেউ চাচ্ছি না গরুটাকে বেচে দিতে। গরুটা থাক, আমরা দেখভাল করবো, বাড়িতে 3টে মানুষ আছি, আমাদের হয়ে যাবে ঠিকঠাক মতো করে, দেখতে পারবো ওকে। যথারীতি তাই হয় যে তারা গরুটাকে বেচে না। আমরা দেখছি যে ঠিক আছে, আমার তো আস্তে আস্তে আয় বাড়ছে, যদি কিছু লাগে আমি বাইরে থেকে কিনে এনে দেবো। গরুটাকে তারা পোষে। আর ঠিক এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে, প্রায় বছর 2-1 কাছাকাছি যাওয়ার পরে, গরুটাও আস্তে আস্তে বাছুর থেকে বয়স্ক গরুতে পরিণত হয়। এবার সেই গরুটাও, মানে এইবার গরুটা বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতও হয়ে গেছে। কিন্তু এইবার ঘটে একটা ঘটনা। এই যে বছর 2-1 মধ্যেও অমরদের কোনো বাচ্চা হয়নি। আচ্ছা। অমররা চেষ্টা করেছিল, বাচ্চা তাদের প্ল্যানিং করেছিল যে আমাদের একটা বাচ্চা নেবে, তারা বাচ্চা নেবে, কিন্তু বাচ্চা আর হয়নি জিনিসটা। তা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অমরের বউ, সে তার সাথে পুরো ফ্রেন্ডলি, একদম ওই গরুটার সাথে খুব একদম ফ্রেন্ডলি হয়ে গেছে। ঘটনাচক্রে একদিন এরকম হয় যে গরুটার সাথে এতটাই অ্যাটাচড হয়ে যায় না, সে গরুটার সাথে কাছে গেলে সে গোতায়ও না, কিছু করে না, চুপচাপ থাকে, তার সাথে খেলা করে, তাকে চাটে, তাকে আদর করে। অমরের বউও তাকে আদর করে দিচ্ছে এরকম। তা একদিন এরকম আদর করতে করতে অমরের বউ বলে, কণিকা, যে পার্বতী, জানিস তো, তুই আসার পর থেকে আমার অনেক কষ্ট মিটে গেছে, কিন্তু পার্বতী, আমার মনের কষ্টটা মিটল না। তখন আরও একটা কথা বলে যে আমি কবে থেকে চাচ্ছি আমরা যে আমাদের একটা সন্তান হোক, এই পৃথিবীতে আসুক, কিন্তু আমাদের ভগবান সন্তান দিচ্ছে না, হয়তো আমরা প্রস্তুতি হয়নি এখনো বাবা মা হওয়ার জন্য। এই কথাটা এরকম কাঁদতে কাঁদতে বলে। তো যথারীতি এরকম সে তার ইমোশন গরুটার কাছ থেকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বলেছিল। বলার পরে কিছুদিন পরেই হঠাৎ একদিন গরুটা ডাকে, গরুটা গাভিন হয়, মানে যেটাকে গরুটাও বাচ্চা দেবে, সেও গাভিন হয়। গাভিন হওয়ার পরে গরুটার ডাক্তার আসে, ডাক্তার এসে তাকে ডোজ দিয়ে যায়, এবং গরুটা গাভিন হচ্ছে। ঠিক যেদিন গরুটা গাভিন হয়, তার 2 দিন পরে জানা যায় যে কণিকাও পোয়াতি হয়েছে। আচ্ছা। কণিকাও পোয়াতি হয়েছে। কণিকার টেস্ট হয়, এবং বলে যে হ্যাঁ, কণিকা পোয়াতি হয়েছে। ডাক্তারের কাছে যায়, তারা তো অমররা খুব খুশি, যেহেতু তারা বাবা মা হচ্ছে। তার বাবা মাও খুব খুশি হয়ে ওঠে যে তাদের সংসারে একজন আসতে চলেছে, এটা ভালো লাগা কাজ করে। একটা ভালো লাগা কাজ করে। তারা খুব উৎসাহ হয় এবং ডাক্তারের কাছে যায়, ডাক্তারের চেক আপ করে। ডাক্তার চেক আপ করার পরে ডাক্তার বলে যে সব ঠিক আছে, আপনার পেটে যে ভ্রূণটা আছে, সেই ভ্রূণটা একটা না, 2টি ভ্রূণ আছে। মানে কণিকার পেটে 2টো বাচ্চা আছে, মানে যমজ বাচ্চা। যমজ বাচ্চা হবে কণিকার। তখন কণিকা খুব খুশি হয়ে ওঠে যে, কিন্তু একটা ভয়েরও কাজ করে যে একটা মানুষের পেটে 2টো বাচ্চা জেনারেলি এখন হয় আমাদের দিন, তাও তারা প্রথমবার একটু ভয়ও কাজ করে তাদের মধ্যে, কিন্তু উৎসাহটা তাদের কাছে ছাপিয়ে যায় সেটা। ঠিক আছে, এইভাবে কাজ চলতে চলতে সে চেক আপ করে যখন বাড়ি আসে, বাড়ি আসার পরে সেই পার্বতীর কাছে যায়। পার্বতী গিয়ে বলে, পার্বতী, তুইও যেমন মা হতে চলেছিস, আমিও মা হতে চলেছি রে, কিন্তু তোর থেকে আমি জিতে গেছি। আমি কিন্তু দুজনের মা হব। আমি দুজনের মা হব, তুই কিন্তু হবি একজনের। তা পার্বতীও না কথাটাতে
ও হয়তো বুঝতে পেরে হাম্বা করে ডেকে ওঠে। মানে এতটাই তাদের মধ্যে ফ্রেন্ডলি যে ওর কথাগুলো এ বুঝতো, এর কষ্ট হলে ও বুঝতো, এরকম হয়ে যায়। তা সেও তখন খুশি হয়, এরকম একটা বিষয় হয়েছে। এবং তারপরে বেশ আবার কিছুদিন যায়। আস্তে, আস্তে, আস্তে ৫-৭ প্রায় ৭ মাস যখন সে গরুটাও এদিকে গাভীন, এদিকে পার্বতীও হয়েছে, পোয়াতি হয়েছে। যখন পার্বতীর ৭ মাস হয়ে যায়, ডাক্তারের কাছে চেকআপে যায় আবারও। মাঝেও অনেকবার চেকআপে যায়। তো যখন চেকআপে যায় তখন ধরা পড়ে যে ওই যে তার পেটে ২ টো বাচ্চা, ওই ২ টো বাচ্চার মধ্যে একটি বাচ্চার পায়ে কোনো একটা সমস্যা আছে। ডাক্তার চেকআপ করে এটা বলে। তারা খুব ভেঙে পড়ে যে একটা বাচ্চা আসবে, তার পায়ে কি হয়েছে? এবার এই যে এই সময়টাতে উৎসাহটা আর উৎসাহর দিকে থাকে না। মানে একটা আনন্দটা থাকে না যে যেই আসুক না কেন, কিন্তু সে তো অমরেরই বাচ্চা। সেক্ষেত্রে তাদের মধ্যে একটা দুঃখের আসে। কিন্তু এই কথাটা আর অমরের বউ পার্বতীকে বলতে পারেনি। কারণ সেই সময়টায় কি হয়, অমরের বউ অলরেডি পোয়াতি ২ টো বাচ্চা তার পেটে। এদিকে গরুটার কাছে যাবে, হাঁটতে চলতে তাকে দিত না তার শাশুড়ি। তার শাশুড়ি কি করত? তাকে ঘরেই রাখতো আর তার বাবা আর মা মিলেই তখন ওই গরুটাকে দেখভাল করত। তা একদিন এরকম কাজ করতে, করতে অমরের মাই বলে বসে গরুটার সামনে বলে যে, "মা", তার সে মায়ের চোখেই দেখে তাকে, অমরের মা, যে, "মা, তুই তো আসার পর থেকে তুই আমার বাড়িটাকে উজ্জ্বল করে দিয়েছিস। মা, এটা কি হচ্ছে তবে? আমার যে নাতি বা নাতনি যেই আসুক না কেন, যারাই আসছে না কেন, তাদের মধ্যে একজনের পায়ে সমস্যা মা। মা তুই দেখ মা", এরকমভাবে সে বলে, এখন কান্নাকাটি করে। অমরের বাবা দেখতে পেয়ে তাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে বলে যে, "দেখো এসব করো না। হুম? ও কি বুঝবে? ও অবলা জীব। ও কি বুঝবে? তুমি চলে আসো।" গরুটাও কিছু আর সেরকম কিছু করে না। গরুটার মতো খেতে দেয়, খাওয়া-দাওয়া করে। এবার যেহেতু আর অ্যাবর্শনের কোনো উপায়ও থাকে না ওই সময়টাতে, যেহেতু অতদিন হয়ে গেছে, ৭-৮ মাসের গল্প। আস্তে, আস্তে ডেলিভারির ডেট আসে। যখন ডেলিভারির ডেটটা প্রায় আসন্ন, একদিন কি হয়, অমরের সকালবেলার দিকে কাজে যেতে পারে না। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। অমর বাড়ি থেকে বেরোতে পারে না এবং বলে দেয় অফিসে, সেই কারখানাটাতে ফোন করে বলে দেয় যে, "আমি যেতে পারছি না। কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমি বেরোতে পারিনি।" কোম্পানিতে বলার দরুন কোম্পানির লোকেরাও বলেছে, "ঠিক আছে, অ্যাবসেন্ট তাহলে।" সেই দিনই হঠাৎ সকালবেলায় অমরের বউয়ের প্রসব ব্যথা ওঠে বা তার বাচ্চাটা ডেলিভারি হবে। এই সময় সকালবেলার দিকে এরকম হয়। তারা অমরের বাবা, মা, অমর সবাই মিলে তাড়াতাড়ি করে তাকে নিয়ে হসপিটালাইজ করে। হসপিটালে নিয়ে যায়। প্রায় সকালবেলার দিকে যেহেতু হয়েছে, প্রায় ১২টা-১টার দিকে তাদের সন্তান আসে পৃথিবীতে। দুজনই সন্তান আসে। এখানে একটা তাজ্জব জিনিস হয়ে যায়। কি হয়? ওই যে অমরের ছেলে, বলে রাখা ভালো এখানটাতে, অমরের কিন্তু যমজ হয়েছিল যেহেতু, হলেও একজন ছেলে, একজন মেয়ে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। বাহ! একজন ছেলে, একজন মেয়ে। যেহেতু ডাক্তার বলেছিল যে একজনের পায়ে একটা সমস্যা আছে, এখানে ঘটে তাজ্জব জিনিসটা যে তাদের পায়ে কোনো সমস্যা দেখা যায় না। যে ডাক্তার চেকআপ করেছিল সেই ডাক্তারই ডেলিভারিটা করে। সেই ডাক্তার বলে যে, "আমার জীবনে ঘটা একটা মিরাকেল ঘটলো যে আমি যেটা দেখেছিলাম সেটা সম্পূর্ণ ভুল হলো। হতে পারে আমাদের সিস্টেমের কোনো, ওই মেশিনটার কোনো ফল্ট ছিল। মেশিনটার ফল্ট।" তারা চেকআপ করে বলে যে, "না, মা এবং বাচ্চারা খুবই ভালোভাবে আছে। তারা ভালো আছে।" যথারীতি সেও খুব খুশি হয়ে ওঠে। এবার তারা খুশি, খুশি রয়েছে খুবই। আস্তে, আস্তে কণিকাকেও বেডের দিকে দেয়। তখন কণিকা যখন অজ্ঞান অবস্থায় ছিল, তখন একটা কথা বারবার বলেছিল নাকি যে, "পার্বতী,
পার্বতী, পার্বতী বারবার নাকি বলতো। এই কথাটা যখন তার বাড়ির লোককে বলেছে যে, "ডাক্তার আপনাদের মধ্যে কি কেউ পার্বতী আছে?" যে পার্বতীকে কণিকা খুব মনে করছিল সেই সময়টায়। তা তখন বলে, "পার্বতী তো আমাদের গরুর নাম।" যথারীতি তখন তারা বলে, "ও আচ্ছা ঠিক আছে। হয়তো তার সাথে খুব ভালোবাসে তাকে, ওইজন্য তাকে বলে ফেলেছে কথাটা। বলছে হয়তো।" তা তখন অমর বলে যে, "মা, এখানে তো সব মিটমাট হয়েই গেছে অলরেডি। আমাকে হয়তো ডাক্তার ডাকতে পারে, কিছু ওষুধ-বিষুধের ব্যাপার থাকতে পারে, ওদের কাছেও থাকতে হবে। আমি না হয় থেকে যাচ্ছি, তোমরা না হয় বাড়ির দিকে যাও। কারণ আমাদের পার্বতীরও তো এদিকে বাচ্চা হওয়ার টাইম হয়ে এসছে। যদি বাড়িতে কিছু হয় সেক্ষেত্রে পার্বতীটারও কষ্ট হবে। তোমরা বাড়ি যাও।" যথারীতি তার মা এবং বাবা দুজনেই বাড়ির দিকে চলে আসে। বাড়ি আসার পরে দেখে যে গোয়ালের মধ্যে, গরুর যে গোয়াল, সেই গোয়ালের মধ্যে অলরেডি বাচ্চা খানিকক্ষণ আগেই হয়ে রয়েছে। মানে গরুটারও প্রসব ব্যথা উঠেছিল এবং সে তার ব্যথা সহ্য করে নিজে থেকেই বাচ্চা বেরিয়ে আসে পৃথিবীতে আসে। যাই হোক, তারা দেখে এবং এখানে একটা অবাক করা ঘটনা আবার একটা ঘটে হচ্ছে ওই পার্বতীর পেটেও যমজ বাচ্চা হয়। জেনারেলি কিন্তু হয় না। জেনারেলি একটা গরুর পেটে যমজ বাচ্চা সচরাচর দেখা যায় না। কিন্তু পার্বতীর পেটে অরিজিনালি যমজ বাচ্চা হয়। ইন্টারেস্টেড ঘটনা। হ্যাঁ। তা তার মা দেখে আরো খুশি হয় যে এদিকে আমার হচ্ছে নিজেরাও ঠাকুমা হয়েছি, তাও দুজনের ঠাকুমা। আবার যে পায়ের সমস্যাটা ছিল একটা বাচ্চার সেটাও মিটে গেছে। এদিকে পার্বতীও বাছুর দিয়েছে। খুবই খুশি হয়। আবার দুটো বাছুর, অবাক করা। তারা পার্বতীকে আবার খাওয়ানো-পরানো করে। তখন তারা ওই সময় খেতে দিতে গিয়ে দেখে যে ওদের মধ্যে একটা বাচ্চার সামনের দিকের পাটার খুঁটটা না ব্যাকা। ডিফেক্ট আরকি। একটা ডিফেক্ট টাইপের। খুঁটটা ব্যাকা। মানে জেনারেলি খুর হয়, গরুর খুরটা সামনের দিকে হয়। খুরের দিকটা হয় সামনের দিক। সেটা হালকা উল্টো আছে। হালকা ভালোই উল্টো। ওটা হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। আর তখনই তারা অবাক হয়ে যায় যে তখন ওর মা না বুঝতে পারে যে এটা কিছু একটা হয়েছে। তো বলে, "কেসটা কি যে এরকম খুঁটটা ব্যাকা কেন?" তখন সে বলে, মানে তখন সে তার সব স্বামীকে ডাকে। স্বামীকে ডেকে বলে যে, "দেখো আমাদের পার্বতী কি করেছে?" তখন বলছে, "কি হয়েছে, কি হয়েছে?" তখন বলে যে, "দেখো আমাদের পার্বতী নিজের বাচ্চার উপরে সেটা নিয়ে নিয়েছে।" আচ্ছা, মানে যেটা আরকি অমরের বউয়ের যেই প্রবলেমটা আছে ওটা এক্সাক্টলি। অমরের বউয়ের যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটাই তারা ভাবে যে সেই প্রবলেমটাই চলে এসছে পার্বতীর বাচ্চার উপরে। হুম। যেটা একটা যারা বিশ্বাসী তারা করে। ওই বিশ্বাস করার উপরেই। তো তারা সেইভাবে বিশ্বাস করে যে এটা হয়তো ভগবানেরই খেলা। যথারীতি কিছুদিন পর তারা চলে আসে, মানে কণিকাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে এবং সে তার বাচ্চাদেরকে নিয়ে সেখানে চলে আসে, বাড়িতে চলে আসে। এদিকে আমাদের পার্বতীরও দুটো বাচ্চা হয়। কিন্তু বাচ্চা দুটো দাঁড়াতে পারছিল। দুটো বাচ্চা, যে বাচ্চাটার পায়ে প্রবলেম সেও এখানে বলা ভুল আমার একটা, যে ওখানে কিন্তু বলা হয়নি আমাকে যে কটা বাচ্চা হয়েছিল। মানে দুটো বাচ্চা ছিল কিন্তু ছেলে না মেয়ে। পার্বতীর দুটো বাচ্চাই মেয়ে হয়েছিল। কণিকার হয়েছিল একটা ছেলে একটা মেয়ে এবং পার্বতীর হয়েছিল দুটোই মেয়ে বাছুর। দুটোই মেয়ে বাছুর। তা যথারীতি কি হয়, কণিকারকেও ডিসচার্জ করে দেওয়ার পর কণিকা আসার পরে তাকেও এদিকে কণিকা বলছি, পার্বতীর ঘষে এসে দুধ নিয়ে যায়, তাদের একটা ওখান থেকেও টাকা পয়সা আসা শুরু করে। এবার বাড়িতে ওদিকে সন্তানেরা এসছে, তাদের খুবই সংসারটা ভালো যাচ্ছিল। মানে একটা কথা হচ্ছে এই গরুটা আসার পর থেকে তাদের সংসার মানে ফুলে ফেঁপে উঠেছে। একটা মানে ফুলে ফেঁপে ওঠে, একটা আলাদা রূপ দিয়েছে। আলাদা একটা রূপ এসেছিল। কি হয় এরপরে তার বাড়িতে যখন এই কথাটা কণিকা জানে না যে তার পায়ে একটা সমস্যা হচ্ছে। কিন্তু কণিকা আসার পরে তো তাকে আর হাঁটাচলা করতে পারতো না। কণিকাকে কিছুদিন পরে বলা হয়। কারণ কণিকাকে যদি বলে কণিকাও ভেঙে পড়তে পারে। কণিকাকে যখন দিন ১৫ পরে বলা হয়,
তখন কণিকা নিজে দেখে যে হ্যাঁ এরকম একটা ঘটনা। তখন কণিকা বলে যে, তখন মা বলে ওঠে কণিকা যে, মা তুমি আমার বাচ্চাটাকে, আমার বাচ্চার সমস্যাটা তুমি তোমার কাছে নিয়ে নিলে। আজ থেকে তুমি আমার বন্ধু না, তুমি আমার মা। পার্বতীকে মায়ের চোখে দেখে যে তুমি আমার মা। যথারীতি এটা হওয়ার পরে বেশ কিছুদিন যাচ্ছে, হঠাৎই একদিন আবার একটা ঘটনা ঘটে। বাচ্চাগুলো যখন ২-৩ মাস বয়স হয়, ওদের না পার্বতীর বুকের দুধ, যেহেতু দুটো বাচ্চা খাচ্ছিল, খুবই কষ্টের। বুকের দুধ আর আসাই বন্ধ হয়ে যায়। পার্বতীর বলা ভুল, কণিকার বুকের দুধ আসা বন্ধ হয়ে যায়। তখন ডাক্তার দেখায়, কিন্তু খুব একটা বেশি কাজ হয় না। কাজ হয় অল্প আস্তে। তখন ওই পার্বতীর দু দোয়ানো দুধই, পার্বতীর দুধ সেটাই খেত ওই বাচ্চা দুটোও। তখন কণিকার আরও তার সেই গরুটার উপরে ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যায় যে জন্ম দিয়েছি আমি ঠিকই, কিন্তু দুধ পান করছে তোমার। যথারীতি এইভাবে কিছুদিন যাওয়ার পরে বাচ্চাগুলো আস্তে বড় হতে থাকে এবং পার্বতীরও বাচ্চাগুলো বড় হতে থাকে। হঠাৎ একদিন আর একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনাটা সত্যি খুব তাদেরকে সবাইকে নড়ে যায় সবাই। ঘটনাটা কিরকম হয়, তার বাড়ির যে গোয়াল ঘরটা ছিল, সেই গোয়াল ঘরটাতে টালি দেওয়া ছিল। পার্বতী ওদিকে দুধ দিচ্ছে, কণিকাও সুস্থ। কণিকা তখন আবার দেখভাল করা আস্তে শুরু করে দিয়েছিল। তা সেই ঘরটা ছিল কিরকম, টালির দেওয়া। আর দোচালা দেওয়া, যেহেতু উপর দিকটাতে তারা ওই কাঠ মজুত করে রাখতো। বর্ষাকালের জন্য যে যদি জ্বালানি হিসেবে কাজে লাগানো যায়। তো একদিন কণিকা কি করে, গরুটাকে খেতে দিতে যায়। যেতেই দিতে যাবে, তখনই আচমকাই ওই ঘরের যে তোমার যেখানে কাঠগুলো রাখা, ওখান থেকে একটা সাপ পড়ে আসে। এবং কণিকা রীতিমতো ভয় পেয়ে ওঠে যে একটা সাপ, একটা একটা বিষধর সাপ আসে। কণিকা ভয় পেয়ে তার মাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে, এবং পার্বতী এদিকে সাপটাও ফোঁস করছে এবং পার্বতীও ফোঁস করছে। পার্বতীও একটু ভয় পেয়ে ওঠে। স্বাভাবিক কথা, সে একটা দিয়ে বুঝতে পারছে না, এবং সাপটার দিকে সাপটা বারবার ফনা তুলছে। তার বাড়ির লোককে ডাকে এবং তার মা বলে যে, তুমি একটা কাজ করো বৌমা, তুমি আমাদের পার্বতীর গলার দড়িটা খুলে দাও, যেটাতে বাঁধা আছে সেটা খুলে দাও, পার্বতী বেরিয়ে আসুক অন্তত। যখনই কণিকা দড়িটা খুলতে যায়, তখনই সাপটা তাকে ছোবল মারতে যায়। কণিকাকে ছোবল মারতে যায়। কিন্তু এখানটাতেই গল্পের টুইস্ট হয়ে দাঁড়ায় যে ওই যে ছোবলটা কণিকার গায়ে লাগে না। কণিকার গায়ে না লেগে ছোবলটা লেগে যায় হচ্ছে পার্বতীর গলাতে। জিনিসটা কিরকম হয়, যখনই কণিকাকে ছোবল মারতে যায় সাপ, তখনই পার্বতী তাকে বাঁচানোর জন্য তার নিজের মুখটা বাড়িয়ে দেয় এবং সাপটা তার গলাতে বিষ ঢেলে দেয়। সেখানটাতেই তার যে গরুটা, মানে পার্বতী মারা যায়। বন্ধুরা, আজকে আমার গল্পটা ছিল এই অবধি, যে শেষ পর্যন্ত গরুটাকে আর তারা বাঁচাতে পারেনি। যে গরুটা তাদের জন্য অভাব থেকে আস্তে একটা প্রভাবশালী জায়গায় নিয়ে যাচ্ছিল, সেই জায়গাটাতে সেই গল্পটাই নিজের জীবন দিয়ে একটা ওয়াফাদারি দেখিয়ে গেল। তো বন্ধুরা, আমরা কিন্তু শান্তনুর কাছ থেকে একটা সত্যি মানে একটা ইমোশনালি একটা গল্প শুনে নিলাম। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের গরু কিন্তু আমাদের মাতা হয়। আর সেই কাহিনীটাই শান্তনু আমাদের বলল। সত্যি একটা মা আর একটা মাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমার তো গল্পটা
মানে খুবই কি বলবো আর, বলার কিছু ভাষা পাচ্ছি না। যা হোক, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তো কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। শুভরাত্রি।